বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আমি নাহিদা পারভিন, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে আমি লাইভ ক্লাসে এসেছি সরকারি বাংলা কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে, এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমি যে কোর্সটি নিচ্ছিলাম সেটি হলো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি আমরা বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি অনলাইন ক্লাসে, এবং আমরা এতদিনে সবাই পরিচিত হয়ে গেছি অনলাইন ক্লাসের সাথে। যেহেতু আমাদের এই কোভিড পরিস্থিতিতে আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারছি না, আমাদের নিয়মিত ক্লাসরুমেও যেতে পারছি না, আমরা সেই জন্য নিয়মিত অনলাইন ক্লাস নিচ্ছি। সরকারি বাংলা কলেজের সকল বিভাগের সকল শিক্ষকরা নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে যাচ্ছেন খুবই কার্যকরীভাবে, এবং সেই ধারাবাহিকতায় আমি আজকে লাইভ ক্লাসে এসেছি আমার গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসে জয়েন করেছো। তোমরা জানো যে আমি যেহেতু এই কোর্সটা নিচ্ছি, এই কোর্সের পূর্বের অধ্যায়গুলো আমরা শেষ করে এসেছি। যে অধ্যায়টি আমাদের চলমান ছিল সেটি হচ্ছে সার্কেলের আমরা যেভাবে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে আমরা একটা করে থিওরাম পড়ার চেষ্টা করি এবং সেই সাথে সাথে সেই থিওরামটার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। তোমরা ক্লাসে চলে আসো। তো যেটা বলছিলাম যে আমি ক্লাস নিচ্ছি তোমাদের সার্কেলের উপরে আমরা বেশ কিছু ক্লাস নিয়েছি। তোমরা জানো সার্কেলের পরিচিতি এগুলি আমরা শিখেছিলাম। সার্কেলের বেশ কিছু ইকুয়েশন শিখেছি আমরা, এই রিলেটেড অঙ্ক করেছি। তোমাদেরকে একটু দেখানোর জন্য আমি দেখিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, তোমরা একটু রিভাইজ করে দিয়ে যাই, কারণ আমরা তো আসলে পড়াশোনার সাথে কতটুকু আমরা কিন্তু সার্কেল করেছিলাম, তাই না? তারপরে ইকুয়েশন অফ সার্কেল শিখেছিলাম। বিভিন্ন ইকুয়েশন, সার্কেলের অনেক ধরনের ইকুয়েশন আছে বিভিন্ন শর্ত সাপেক্ষে কিভাবে সার্কেলের ইকুয়েশনগুলি কেমন হয় এবং সেই ইকুয়েশন অনুযায়ী এর যে প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করেছি কিছু। আচ্ছা, দেন আমরা এই প্রবলেমগুলো সলভ করেছি। সার্কেলের ট্যানজেন্টের ইকুয়েশন শিখেছি, অভিলম্বের ইকুয়েশন, নরমাল ইকুয়েশন শিখেছি। তারপরে আমরা এর আগে যেমন আমরা শিখেছি একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখেছি। সেটা দিয়ে আজকে আমরা অঙ্ক করব কিন্তু। হ্যাঁ, সেটা দিয়ে আমরা আজকে অঙ্ক করব। আচ্ছা, দুই রকম, একটা আমি বলি, একটা অঙ্ক আমরা করব যে অঙ্কটা আমরা দেখতে পাবো, যে আমি তোমাদের জন্য রেখেছি অঙ্কটা করানোর জন্য। সেটা হচ্ছে দেখতে পাবো যে একটি বৃত্ত এবং একটি রেখা ছেদ করলে অবশ্যই মিনিমাম দুটো বিন্দু পাওয়া যাবে। সে বৃত্তকে তো দুটো বিন্দুই পাওয়া যাবে ছেদ করলে, আর না পাওয়া গেলে সেটা স্পর্শক হয়ে যাবে। তাহলে একটা রেখা যখন একটি বৃত্তকে ছেদ করলে যে দুটো বিন্দু হয় সেই দুটো বিন্দু দিয়ে আবার যে বৃত্তটি যাবে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করা আমরা কিন্তু শিখেছি। সেটা আজকে আমরা অঙ্ক করব। তারপরে এটা দেখো, এই স্লাইডটা আমি করেছিলাম গত ক্লাসে। এই স্লাইডটাতে আমরা কি শিখেছি? ইকুয়েশন অফ সার্কেলস পাসিং থ্রু দি ইন্টারসেকশন পয়েন্টস অফ টু সার্কেলস। অর্থাৎ এর আগের স্লাইডে আমরা কি বললাম, যে একটা বৃত্ত এবং একটা সরলরেখা যদি পাস থ্রু করে তাহলে কি হবে, দুইটা বিন্দু হবে, সেই দুইটা বিন্দু দিয়ে আমরা বৃত্ত এঁকেছি। তাহলে এখানে ছেদ করলো কে, একটা বৃত্ত এবং একটি সরলরেখা। আর এই যে স্লাইডটা, বর্তমান যে স্লাইডটা তোমাদের সামনে আমি ধরেছি, দেখো আমি পয়েন্টারটা একটু ঠিক করে দিই তোমাদের জন্য। আচ্ছা, এই যে আমরা সার্কেলটা, এইখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? এই চিত্রটা হচ্ছে এইটা, এই স্লাইডটাতে আমি দেখাতে চেয়েছি যে দুইটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে তখন যে দুটো বিন্দু পাবো সেই বিন্দু দিয়ে আবার যে সার্কেলগুলো যেতে পারে। ঠিক আছে, সেটা। তাহলে আমাদের তোমার এর আগের স্লাইডটাতে আমরা দেখলাম যে একটা বৃত্ত আর একটা রেখা ছেদ করছে। এবারের স্লাইডে দেখতে পাচ্ছি দুইটা বৃত্ত ছেদ করছে। ছেদ করলে যে আমরা ছেদ বিন্দু দুইটা পাচ্ছি, তা দিয়ে আমরা আরেকটা বৃত্ত আঁকবো। সেই বৃত্তের সমীকরণ কেমন হয় সেটাও কিন্তু আমরা শিখেছি। এটা দেখো S1 প্লাস ল্যামডা S1, আর ওখানে হচ্ছে S1 প্লাস ল্যামডা L1।
এল দিয়ে আমরা কি বোঝাচ্ছি? সরলরেখার সমীকরণ। তাহলে বৃত্ত এবং সরলরেখা ছেদকারী বিন্দু দিয়ে যে বৃত্ত যায় তার সমীকরণ হচ্ছে এস প্লাস ল্যামডা এল। আর দুইটি বৃত্ত দিয়ে হলে S1 S2 দুইটি বৃত্ত হলে S1 প্লাস ল্যামডা S2। তারপর আমরা কর্ড অফ কন্ট্যাক্ট করেছিলাম। কর্ড অফ কন্ট্যাক্টটা কি সেটাও আমরা বলেছিলাম। কি বলেছিলাম? যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি স্পর্শক টানা যায়, সবসময় বৃত্তের যে কোনো বহিস্থ একটি বিন্দু থেকে দুটি স্পর্শক আঁকা যায় একই সাথে। হ্যাঁ, সেই স্পর্শক দুটো যে দুইটা স্পর্শবিন্দু তার ছেদকারী সরলরেখাটাই কিন্তু কর্ড অফ কন্ট্যাক্ট। তারপর দেখো আমরা এখানে কিছু অঙ্ক করেছিলাম। আচ্ছা, আজকে আমরা যে থিওরামটা পড়তে চাই, তাহলে আমরা কিন্তু এটা কিন্তু শিখে এসেছি। কি শিখে এসেছি? যে একটি সরলরেখা, একটি বৃত্তের ছেদবিন্দু আর দুটি বৃত্তের ছেদবিন্দু। এখন এখানে আমাদের একটা ছোট্ট একটা থিওরাম আছে। এই থিওরামটা পড়লেই তোমরা আজকে যে অঙ্কগুলো করব সেগুলি খুব সুন্দর করে বুঝতে পারবে। তাহলে দেখো, দুইটি বৃত্তের ছেদ কোণ বলেছে, দুইটি বৃত্তের ছেদ বিন্দু কিন্তু আমরা বের করেছি। এখন দুইটি বৃত্তের ছেদ কোণ, তাহলে দুইটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, আমরা কি বলেছি? বৃত্ত দুটি যদি S1 এবং S2 হয়, তবে সে যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু দিয়ে যে বৃত্তগুলো যাবে তাদেরকে আমরা কিভাবে প্রকাশ করি? S1 প্লাস ল্যামডা S2, যদি বৃত্ত দুইটা S1 এবং S2 হয়। আচ্ছা, এবার বলেছি যদি S1 এবং S2 দুইটা বৃত্ত হয়, আমি চিত্রটা আগে তোমাদেরকে দেখাই। দেখো, এখানে দেখো আমি দেখতে পাচ্ছি এটা একটা S1 বৃত্ত আর এই পাশেরটা হচ্ছে S2 বিন্দু। তারা পরস্পর কি করেছে? ছেদ করেছে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, আমার কার্সর আছে এখানে। S1 বৃত্ত আর S2 বৃত্ত, এই দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলো। ছেদ করলে আমরা বলেছি যে এখানে এই ছেদ বিন্দুতে কোণ উৎপন্ন হবে, সেই কোণটাকেই বলা হয় কি? ছেদকোণ। আবার বলি আমি, ছেদকোণ কাকে বলা হয়? দুটি বৃত্তের ছেদকোণ কাকে বলা হয়? দুইটি বৃত্ত পরস্পরকে যখন ছেদ করবে, দুটি বৃত্ত পরস্পরকে যখন ছেদ করবে, তখন যে ছেদ বিন্দুটা তৈরি হবে, সেই বিন্দুতে যে কোণটা হবে সেই কোণটাকে আমরা ছেদকোণ বলি। আচ্ছা, এখন মনে করো যে প্রথম বৃত্তে এখানে একটু বলে দিয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে অঙ্কিত উভয় বৃত্তের স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা কিসে? কোণ তো অবশ্যই রেখা লাগবে, বিন্দু শুধু বিন্দু দিয়ে তো হয় না, রেখা ছেদ করলে সেখানেই কোণ উৎপন্ন হয়। এখানে তো বৃত্ত ছেদ করেছে, তাহলে আমরা রেখা কোথায় পাবো? রেখা হচ্ছে যে বৃত্ত দুইটা যে ছেদ করলো, ছেদ বিন্দুটা, সেই ছেদ বিন্দুটাই কিন্তু দুইটা বৃত্তেরই স্পর্শক টানা যায়। যে ছেদ বিন্দু মানে কি? এই বিন্দুটা S1 বৃত্তেরও বিন্দু, S2 বৃত্তেরও বিন্দু। তাহলে S1 বৃত্তের বিন্দুতেও স্পর্শক টানা যাবে বৃত্তের সাথে, আবার S2 বৃত্তেও একটি স্পর্শক টানা যাবে ওই একই বিন্দুতে। তখন যে কোণটা তৈরি করলো সেটাই হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ বা ছেদকোণ বলা হয়। এখন মনে করো যে আমরা প্রথম বৃত্ত আমরা এখানে দেখি। দেখো, প্রথম বৃত্তের কেন্দ্র ধরেছি কি? কেন্দ্র ধরেছি C1 আর ব্যাসার্ধ ধরেছি R1। আর এই বৃত্তের কেন্দ্র ধরেছি C2 আর ব্যাসার্ধ ধরেছি কি? R2। হ্যাঁ, আর বৃত্ত দুটা তো x² + y² + 2g1x + 2f1y + c1, এটা তো হবে। আমরা এটা বৃত্তের সাধারণ সমীকরণ আমরা শিখেছি। আচ্ছা, তাহলে এখন এই বৃত্ত দুটির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কোণটা কি হবে? দেখো তো, কোণটা হলো এই যে C1 PC1, এটা কিন্তু প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর PC2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে C1PC2, এই যে কোণটা C1PC2 এই যে কোণটা, এটাই আমাদের ছেদকোণ। হ্যাঁ, তাহলে C1C2 এটু কিন্তু D। এইটু D মানে কি? দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আচ্ছা, তাহলে এখন ত্রিভুজ C1PC2 এই যে পুরো ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে যদি আমি ধরি, তাহলে cos θ কি হবে? cos θ হবে অবশ্যই C1p² তারপর C2p² - C1C2²। তাহলে R1² + R2² - D² / 2C1p C2p। এটা তোমরা জানো কি? কজের সূত্র, তাই না? ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা এটা পেলাম।
পেলে তাহলে এই জিনিসটা পেয়েছি cos θ মানে কি পেয়েছি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস d স্কয়ার বাই 2r1 r2 এখানে d কি r1 হচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ r2 হচ্ছে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আর d হচ্ছে দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে আচ্ছা তাহলে এখানে r1 স্কয়ার মানে কি r1 স্কয়ার মানে কিন্তু আমরা জানি g1 স্কয়ার প্লাস f1 স্কয়ার মাইনাস c1 সিমিলারলি r2 স্কয়ার মানে হচ্ছে g2 স্কয়ার প্লাস f2 স্কয়ার মাইনাস c2 এটা কি r এর আর ব্যাসার্ধের সূত্র আর কি সেটাও আবার আমরা এখানে বসিয়ে দিয়েছি আর d তো জানি আমরা দুইটি কেন্দ্রের দূরত্ব কিন্তু আমরা জানি কেন জানি দুইটি কেন্দ্রের দূরত্ব মানে হচ্ছে দুই বিন্দুর দূরত্ব দুইটি কেন্দ্র দুইটি বৃত্তের দুইটি কেন্দ্র কিন্তু আর কিছু না দুইটি বিন্দু তাহলে দুইটি বিন্দু যদি হয় তাহলে দুইটি বিন্দু থেকে দুইটি বিন্দুর দূরত্ব আমরা জানি ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর তাহলে প্রথম বৃত্ত এই যে আমরা সূত্র থেকেই দেখতে পারি যে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে g1 f1 দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে g2 f2 তাহলে d স্কয়ার ইকুয়াল টু g1 মাইনাস এটা আমরা d এর মানটা এটা এখন cos θ ইকুয়াল টু যখন এটা হয়ে গেল cos θ এর মধ্যে আমরা সবগুলোর মান বসিয়ে দিলাম ঠিক আছে সবগুলো মান বসিয়ে দিয়ে দেখো এটাই আমাদের cos θ এর মান মানে হচ্ছে যে দুইটি বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে অঙ্কিত কোণের সূত্রটা হচ্ছে এটা এই যে পুরোটা 2g1 g2 প্লাস 2f1 f2 মাইনাস c1 মাইনাস c2 মাইনাস c1 মাইনাস 2 এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে মুখস্থ বলবো না মনে রাখতে হবে নিচে হচ্ছে 2√2 মানে 2টা r1 r2 আর কি এখন যখন θ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন কিন্তু হয়ে যাবে 2g1 g2 প্লাস 2f1 f2 ইকুয়াল টু c1 প্লাস c2 অথবা মাইনাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0 90 ডিগ্রি হলে কিন্তু এটা হয়ে যাবে কেন 90 ডিগ্রি হলে এটা হয়ে যাবে কারণ cos 90 ইকুয়াল টু কিন্তু 0 cos 90 যখন 0 তখন এই পাশের যে হরটা এই পাশে এইটা কিন্তু এটার সাথে 0 হয়ে যাবে তাহলে পুরোটা শুধু এই উপরের অংশটুকু থাকবে লব থাকবে তাহলে cos 90 যদি ছেদ কোণটা যদি 90 হয় তাহলে এটা হবে বা এইটা যদি ইকুয়াল টু 0 হয় অর্থাৎ 2g1 g2 প্লাস 2f1 f2 মাইনাস c1 মাইনাস c2 ইকুয়াল টু যদি 0 হয় দেন আমরা বলতে পারবো যে ছেদ কোণ হচ্ছে 90 ডিগ্রি ছেদ কোণ কি তখন বলতে পারবো 90 ডিগ্রি আচ্ছা এবারে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি হ্যাঁ এই অঙ্কটা করার জন্যই কিন্তু আমি এতক্ষণ কথাগুলো বললাম প্রিভিয়াস ক্লাসের রিভাইজ করলাম এবং আমাদের আজকেও একটা নতুন থিওরেম পড়লাম আজকে নতুন থিওরেমটা তোমরা বলো কি যে দুইটি বৃত্ত যদি ছেদ করে তাহলে তাদের ছেদ বিন্দুতে অঙ্কিত কোণের মান বের করেছি আমরা তাই না কোণের সূত্র বের করেছি আর এর আগে আমরা রেখা এগুলো শিখেছি রেখা এবং এইটা আমরা এই অঙ্কটা করার জন্য শিখলাম অঙ্কটা দেখো কি বলেছে find equation of the circle passing through the points of intersection of the circle এই সার্কেলটা and the line আবার বলি আমি find equation of the circle passing through the points of intersection তাহলে কি বলেছে find equation of the circle একটা বৃত্তের ইকুয়েশন বের করো যা কিনা পাস থ্রো করছে কোন পয়েন্ট দিয়ে the point of intersection ছেদ বিন্দু দিয়ে কার ছেদ বিন্দু দিয়ে of the circle the given circle is x square plus y square plus 2x plus 3y plus 4 equal to 0 and the line the circle and the line the intersection the point of intersection of the circle and the line টা কি 2x plus 3y plus 4 equal to 0 তাহলে and the given circle and the given line তাদের point of intersection দিয়ে আরেকটা সার্কেল পাস থ্রো করছে যার ইকুয়েশন বের করেছে সার্কেলটা আবার দ্বিতীয় আরেকটি সার্কেলের সাথে অর্থোগোনালি মানে কি তারা লম্বভাবে কি করেছে লম্বভাবে ছেদ করেছে আচ্ছা তাহলে কিন্তু ব্যাপারটা কতগুলো ব্যাপার যে সার্কেলটা আমরা বের করতে চাচ্ছি সেই সার্কেলটা কার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে একটা রেখা এবং একটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে আবার মনে করো যে সার্কেলটা আমরা বের করতে যাচ্ছি সেই সার্কেলটা আবার অন্য আরেকটা বৃত্তের সাথে 90 ডিগ্রি কোণে ছেদ করে তাহলে প্রথমত আমরা দেখি যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু তাহলে বৃত্তটা আমাদের দেওয়া আছে আমরা ধরি যে বৃত্তটা হলো s যদি হয় x স্কয়ার এটা আর l যদি হয় এটা
তাহলে আমরা জানি যে একটি বৃত্ত এবং একটি রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি হচ্ছে s plus lambda l, s plus lambda l, where s is the given circle, l is the given straight line and lambda is a constant. ঠিক আছে? আচ্ছা, তাহলে s plus lambda, এই দেখো s plus lambda l equal to 0, then s equal to কি, s আমাদের given circle দেওয়া আছে কি x square plus y square plus 5x plus 6y plus 7 প্লাস 4, সরি, হ্যাঁ, প্লাস 4 প্লাস ল্যামডা ইন্টু আমাদের লাইনটা দেওয়া আছে কি স্ট্রেট লাইনটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4, এটা ইকুয়াল টু 0। এটা আমরা সূত্রে ফেলে দিলাম। এই সূত্রটা আমরা একটু আগে শিখে আসলাম, গত ক্লাসে আমরা তার আগে ক্লাসে শিখেছি। আচ্ছা, এবারে দেখো আমরা এখান থেকে x কে কমন নিয়েছি, y কে কমন নিয়েছি, কনস্ট্যান্টটাকে আলাদা রেখেছি। এবার এইটাই আমাদের কি ডিজায়ার্ড সার্কেলের ইকুয়েশন। আমাদের গিভেন সার্কেল আর গিভেন লাইন দিয়ে আমরা ডিজায়ার্ড সার্কেলের ইকুয়েশন বের করলাম, কিন্তু এই ইকুয়েশনটা দেখো কি রয়ে গেছে, ল্যামডা রয়ে গেছে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ল্যামডার ভ্যালু বের বসাতে পারলেই দেন আমরা কমপ্লিট হবে আমাদের অঙ্কটা। তাহলে যেহেতু উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ল্যামডার ভ্যালু বের করার জন্য উই উইল নিড অ্যানাদার কন্ডিশন। তো অ্যানাদার কন্ডিশনটা আমাদেরকে কি দিয়ে দিয়েছে? অ্যানাদার কন্ডিশন দিয়েছে যে আরেকটি, এই যে সার্কেলটা আমরা পেলাম, এই যে সার্কেলটা, এই যে মাঝখানের সার্কেলটা আমাদের ডিজায়ার্ড সার্কেল। মাঝখানের সার্কেলটা সবাই খেয়াল করো, মাঝখানের সার্কেলটা হচ্ছে আমরা যে সার্কেলটা চাই আমাদের সেই সার্কেলটা, হ্যাঁ। আর এটা হচ্ছে প্রদত্ত সার্কেল, প্রদত্ত রেখা। আর এই মাঝখানের সার্কেলটা আবার অন্য আরেকটা সার্কেল, এই সার্কেলটাও কিন্তু আমাদের গিভেন, পরে দিয়ে দিয়েছে আরেকটা সার্কেল, সেটা কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5x প্লাস 6y প্লাস 7 ইকুয়াল টু 0। এই সার্কেলটা হচ্ছে এইটা। এই সার্কেলের সাথে আমাদের যে সার্কেলটা আমরা চাচ্ছি বের করতে, সেই সার্কেল কি করে 90 ডিগ্রি কোণ, এই দেখো এখানে আমরা স্পর্শক এঁকেছি না, স্পর্শক আঁকলে কি হয়েছে, এটা যে কোণ তৈরি করে সেটা 90 ডিগ্রি কোণ। এটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্ন যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলে দেয়, একটু আগে আমরা দেখে এসেছি যে ইফ দ্য থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সবাই খেয়াল করো আমাদের লাস্টের লাইনটা, দ্য লাস্ট লাইন অফ দিস স্লাইড, দেখো সবাই, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে 2g1 g2 প্লাস 2f1 f2 ইকুয়াল টু c1 প্লাস c2। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা যদি করে, তাহলে আমাদের এই যে সার্কেলটা, এই সার্কেলটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ইকুয়েশন আমাদের নির্ণেয় যে বৃত্তটা, হ্যাঁ, নির্ণেয় বৃত্ত। আর আরেকটা গিভেন সার্কেল, সেটাকে আমরা যদি এখানে, এই যে এখানে লিখেছি আমরা, এইটাকে আমরা 4 নাম্বার দিতে পারতাম। এখানে বইয়ের অঙ্ক দিয়েছি তো, আমি লিখলে এটাকে 4 নাম্বার দিতাম। আচ্ছা, 4 নাম্বার দেওয়ালে 3 এবং 4 কে তুলনা করলে কি পাই? 3 এবং 4 কে তুলনা করলে দেখো g1, 3 এ g1 কি 1 প্লাস ল্যামডা, আর 4 এ g1 কি 5/2। ভেরি কেয়ারফুল, 5/2 কেন? এখানে কিন্তু 5 কিন্তু g না, এখানে 2gx, 2g2x, তাহলে কি এখানে 2 যদি লাগাই তাহলে 5/2 হয়ে যাবে। তাহলে 4 নম্বরে আমাদের g হচ্ছে 5/2। তাহলে আমরা এখানে 2, আমরা জানি 2 সূত্রটা কি, 2g1 g2, 2g1 g2, g1 হচ্ছে 1 প্লাস ল্যামডা আর g2 হচ্ছে 5/2। সিমিলারলি f1, 2f1, f1 হচ্ছে এখানে 3/2 হবে কিন্তু, ঠিক আছে। আর এখানে দেখো 3/2 হলে 3 হয়ে যাবে। এই 3/2টা কিন্তু প্রথম সার্কেলের f, আর এই 3 × 1 প্লাস ল্যামডা এটা হচ্ছে দ্বিতীয় সার্কেলের f, ঠিক আছে। তারপরে আমরা -7 করলাম কি, মাইনাস হচ্ছে c2, আর c1টা কি -4 × 1 প্লাস ল্যামডা পেয়ে গেলাম আমরা। তাহলে এটা কিন্তু আমরা এই মাত্র শিখে আসলাম, এই মাত্র। এটা এই জন্যই আমি তোমাদেরকে আগে থিওরামটা পড়িয়ে নিয়েছি। দেখো এই থিওরামটা পড়িয়ে নিয়েছি, আমরা সূত্রটা শিখেছি, এখন অঙ্ক করতে আমাদের সো ইজি। আমরা সবগুলো সূত্র এখানে প্রয়োগ করলাম। দেখো যে আমরা 2 দিনে শিখেছি। প্রথম সূত্রটা আমরা কি প্রয়োগ করলাম, যে একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দু দিয়ে যে আরেকটি বৃত্ত গেলে তার সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। দেখো 3 নম্বরে প্রয়োগ করেছি। দেন আমরা কি প্রয়োগ করলাম, যে একটি বৃত্ত যে আরেকটি বৃত্তের সাথে যদি রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণে ছেদ করে, তাদের মধ্যবর্তী ছেদ কোণ যদি 90 হয়, তাহলে সূত্রটা কি, এই সূত্রটা দেখো আমরা এই যে এখানে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তাহলে 2টা সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। ভেরি ইজি ম্যাথমেটিক্স, মানে এই অঙ্কটা কিন্তু অনেক ইজি, এই ম্যাথসটা। এবং আমরা শুধুমাত্র 2টো সূত্র অ্যাপ্লাই করলাম, যে 2টো সূত্র আমরা এই মাত্র আমরা শিখে এসেছি।
সেই সূত্র প্রয়োগ করে এখন সিম্পল একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা তোমরা ইজি করতে পারো। এখান থেকে দেখো আমি এটা সব গুণ যোগ ভাগ করে দিয়ে আমি শুধুমাত্র ল্যামডার মান বের করেছি। তো ল্যামডার মানটা কি হয়েছে -3/10। নিচে এখানে আমি ল্যামডার মানটা কোথায় বসিয়ে দিয়েছি? 3 নং সমীকরণে। ভেরি ইম্পর্টেন্টলি 3 নং সমীকরণে আমরা ল্যামডার মানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলেই আমরা জাস্ট আমাদের ডিজায়ার্ড বা নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে গেছি, কারণ 3 নম্বর সমীকরণটাই ছিল আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। পারবে না এখন দুইটা সূত্র অ্যাপ্লাই করে। দেন আমরা আরেকটা অঙ্কে যাই। এই অঙ্কটা কি বলেছে? একটা বৃত্ত দিয়েছে, দেখো x² + y² - 2x + 8y + 11 = 0, and then আরেকটা বৃত্ত দেওয়া আছে x² + y² + 4x + 2y + 5 = 0। দুইটা বৃত্ত বলেছে সমাক্ষ, কোএক্সিয়াল সিস্টেম। The circles are কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কেলস। কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কেলস অর্থাৎ দেয়ার সমাক্ষ, তাদের অক্ষ একই। এই সার্কেলগুলো যদি সার্কেলগুলোর সীমাস্থ বিন্দু বের করতে বলেছে, সীমাস্থ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে। সীমাস্থ বিন্দুটার স্থানাঙ্ক বের করতে চাইলে এদের কিন্তু কি করতে হবে, যে এটা তো মানে কি বলবো এটাকে তোমরা, কোএক্সিয়াল সিস্টেম অফ সার্কেল। সিস্টেম অফ সার্কেল মানে কি? অনেক সার্কেল এখানে আছে, তাই না? সিস্টেম অফ সার্কেল মানে হচ্ছে অনেকগুলি সার্কেল, কিন্তু এখানে একটা দুটো সার্কেল না, ঠিক আছে? তাহলে অনেকগুলো সার্কেল যদি থাকে তাহলে সেই সার্কেলগুলির জেনারেল ইকুয়েশন বের করতে হবে। এখানে দুইটা সার্কেলের শুধু ইকুয়েশন দেওয়া আছে, দুইটা সার্কেলের ইকুয়েশন দিয়ে কিন্তু হবে না, এখানে জেনারেল ইকুয়েশনটা বের করতে হবে। দেন তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো 1 ও 2 এর সমাক্ষ বৃত্ত শ্রেণীর সমীকরণ কি হবে? যেহেতু দুইটা বৃত্ত দেওয়া আছে, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কিন্তু তাদের সমাক্ষ সকল বৃত্তের সমীকরণটা কি হবে? S1 প্লাস ল্যামডা S1 মাইনাস S2। S1 এবং S2 কি? S1 এবং S2 হচ্ছে আমাদের দুটি বৃত্ত, প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত। তাহলে এই দুটি বৃত্ত দিয়ে আমরা সমাক্ষ সকল বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। তাহলে S1 প্লাস ল্যামডা S1 মাইনাস S2। তাহলে আমি দেখো S1 এর সমীকরণটা বসিয়ে দিয়েছি, প্লাস ল্যামডা ইন্টু S1 মাইনাস S2 যখনই তুমি করবে, আমরা করব, দেখো S1 মাইনাস S2 যদি করি তাহলে x স্কয়ার চলে যাবে, y স্কয়ার চলে যাবে, -2x - 4x করলে -6x হবে, দেন প্লাস 8y - 2y করলে +6y হবে, +6, হ্যাঁ, তারপরে 11 - 5। তাহলে এটা থাকবে ল্যামডা ইন্টু এটাকে আমরা আবার একটু কি করেছি, একটু ক্যালকুলেশন করেছি, করে x গুলোকে কমন নিয়ে y কমন করে এখানে একটা বৃত্তের সমীকরণ লিখেছি। এই যে আমরা 3 নাম্বার সমীকরণটা, সবাই একটু দেখো মনোযোগ দিয়ে, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, তোমরা বুঝতে পারবে, ইজি অনেক। এই যে 3 নাম্বার সমীকরণটা, এই সমীকরণটাকে কিন্তু কি খুব ইজি, মানে জাস্ট আমরা ক্যালকুলেশন করে বের করেছি, এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ না, এটা সিস্টেম অফ সার্কেলস, সিস্টেম অফ সার্কেলের সমীকরণ, মানে অনেকগুলো বৃত্তের সমীকরণ যা কিনা কোএক্সিয়াল। তাহলে এইখান থেকে আমরা এই বৃত্তগুলির কেন্দ্রের সূত্র কি বের করতে পারি? 1 + 3 ল্যামডা - 4 + 3 ল্যামডা, এবং ব্যাসার্ধ কিন্তু এটা, ঠিক আছে? তাহলে সীমাস্থ বিন্দুর জন্য ব্যাসার্ধ 0 হবে, কারণ সীমাস্থ বিন্দু মানে তো বিন্দুই। সীমাস্থ বিন্দু মানে কি? যে বৃত্তের ব্যাসার্ধ 0 সেই হয়ে যায় বিন্দু। খুব সহজ একটা টিপস, ভাইবার কোশ্চেন। ধরো একটা বৃত্ত যখন ব্যাসার্ধ 0 হয়ে যাবে তখন বৃত্তের একটা বিন্দু হয়ে যায়। একটা দেখেছ, একটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা বের করলাম ওই বৃত্তটার, কিন্তু সীমাস্থ বিন্দুটা কি হবে? সে বিন্দু তখনই পাবো যখন এই সার্কেলের ব্যাসার্ধ 0 হয়ে যাবে। তাহলে এই যে ব্যাসার্ধটা আমরা বের করেছি, ব্যাসার্ধ কোত্থেকে বের করেছি? এই যে 3 নম্বর সমীকরণ থেকে বের করেছি। এই ব্যাসার্ধটা যখন 0 হয়ে যাবে তখন কিন্তু আমরা ক্যালকুলেশন করে ল্যামডার মান বের করে ফেলতে পারবো। ল্যামডার মান বের করলাম -1, আর একটা ল্যামডার মান পেবো -1/3, এটা 1/3। তাহলে -1 আর -1/3। দেন আমরা এই ল্যামডার মান দুটো কোথায় বসাবো?
-2 -1 আর 0 -3। ঠিক আছে, তাহলে নির্ণেয় সীমাস্থ বিন্দুগুলি আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি -2 -1 আর 0 -3। আচ্ছা, দেন আমরা এখানে আরেকটা অঙ্ক দেখি আমরা। ঠিক আছে, আরেকটা অঙ্ক কি বলেছে? prove that the two circles touch if একটা প্রমাণ দিয়েছে। তাহলে এটা একটা প্রমাণের অঙ্ক। এটাও খুব ইজি একটা অঙ্ক, তোমরা খুব ইজিলি করতে পারবে, যেহেতু আমরা থিওরাম গুলো পড়ে এসেছি, প্রত্যেকটা থিওরামের অ্যাপ্লিকেশন দেখছি আমরা। তাহলে থিওরাম গুলো আরো সহজ হয়ে যায় পড়তে যখন আমরা অ্যাপ্লিকেশন দেখি, আবার অ্যাপ্লিকেশন গুলো সহজ হয়ে যায় যখন আমরা থিওরাম গুলো জেনে আসি। তাহলে দেখো যে prove that the two circles touch if 1 by a square plus 1 by b square equal to 1 by c square। তাহলে দুইটা সার্কেল বলেছে এরা টাচ করবে, স্পর্শ করে যদি এটাতে স্পর্শ করলে আমরা কি জানি? স্পর্শ করলে আমরা জানি যে 1-এর কেন্দ্র থেকে 3-এর কেন্দ্রের দূরত্বটা ব্যাসার্ধ সমান হবে। ঠিক আছে, দাঁড়াও, 3-এর দূরত্ব মানে হচ্ছে যে এটা স্পর্শকটা আর কি, অক্ষটা যেটা মৌলিক অক্ষ, এই যে অক্ষ একটাই তো অক্ষ, এই অক্ষের বরাবর এই দুটো আছে। তাহলে আমরা মৌলিক অক্ষের সমীকরণ জানি কি? s1 - s2। ঠিক আছে, s1 - s2। s1 - s2 যদি আমি করি এখানে দেখো, আচ্ছা তারও আগে দেখো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা কি, আমাদের দুইটা গিভেন সার্কেলের ইকুয়েশন। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ হচ্ছে আমাদের দুইটা আচ্ছা, আমরা এখানে কি দেখতে চাচ্ছি যে দেখাও যে দুইটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করবে, যদি এটা হয় তাহলে পরস্পরকে স্পর্শ করলে আমরা কি জানি যে প্রথম বৃত্তটা আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিয়েছি, 1 নংয়ের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিয়ে তারপরে 1 আর 2 এর মৌলিক অক্ষ কি, আমাদের একটা বৃত্তের কেন্দ্র হলেই চলবে কারণ আমরা মৌলিক অক্ষ দিয়ে বের করব। তা মৌলিক অক্ষের সূত্র হচ্ছে, আমি আবার বলি, দুটি বৃত্ত যদি একই অক্ষের উপর হয় তাহলে তাদের মৌলিক অক্ষের সমীকরণটা হবে হচ্ছে s1 - s2। অক্ষ তো অবশ্যই একটা স্ট্রেট লাইন, তাই না? অক্ষ মানে কি? একটা সরলরেখা বা একটা স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনের সূত্রটা আর পাবো আমরা দুইটি বৃত্তের সমীকরণকে মাইনাস করব আমরা যখন। তাহলে এখানে দেখো দুইটি বৃত্তকে সমীকরণকে মাইনাস করলে আমরা 2ax প্লাস c স্কোয়ার মাইনাস 2by মাইনাস c স্কোয়ার, এটা তো এখান থেকে আমরা c স্কোয়ার আর c স্কোয়ার তো চলেই যাবে, 2x প্লাস c স্কোয়ার, এটা c চলে যাবে, তাহলে 2x মাইনাস 2by, তাহলে 2 ও চলে গেলে ax মাইনাস by ইকুয়াল টু 0। এটা হচ্ছে মৌলিক অক্ষ। অক্ষটা কোনটা? এই যে স্ট্রেট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ দুইটা বৃত্তের মাঝখানে, এটাই মৌলিক অক্ষ। এই মৌলিক অক্ষের সমীকরণটা আমরা বের করে ফেললাম, ax মাইনাস এই যে ax মাইনাস by, এটা হচ্ছে এই যে মৌলিক অক্ষটা, এটার সমীকরণ। তাহলে এই অক্ষটার সমীকরণ যদি হয় তাহলে আমরা খুব ভালোভাবে জানি যে দুইটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করবে তাহলে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে মৌলিক অক্ষের উপর মৌলিক অক্ষ পর্যন্ত যে দূরত্ব সেটাই ব্যাসার্ধ হবে। এখন খেয়াল করো যে আমরা এই প্রথম বৃত্তের কেন্দ্র বের করেছি বলে এই দূরত্বটা, প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করছি, কিন্তু তোমরা যদি দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বের করে নিতে তাহলে কিন্তু আমরা এই ব্যাসার্ধটা বের করতাম, একই কথা। তাহলে আমরা যে কোনো বৃত্ত দিয়ে করতে পারবো। তাহলে প্রথম বৃত্ত থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করেছি, ওই কেন্দ্র থেকে এই মৌলিক অক্ষের দূরত্ব, তাহলে আমরা কি জানি? বিন্দু থেকে রেখার দূরত্ব খুব ইজি, আমরা যে রেখাটাকে বসিয়ে দেব, হ্যাঁ, কেন্দ্র থেকে কেন্দ্র আমার বিন্দু -এ 0
মাইনাসে 0 তো এটা থেকে আমরা এই বৃত্তটা তাহলে মাইনাসে এক্স এর মান বসাবো মাইনাসে আর ওয়াই এর মান বসাবো 0 ওয়াই এর মান 0 বসালে এটা কিন্তু 0 হয়ে যাবে আর এখানে মাইনাসে বসালে মাইনাসে এ স্কয়ার আর রুট ওভার তাহলে কি হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার কি রেখার যে সহগ দুটো ইকুয়াল টু ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ কত পেয়েছি রুট ওভার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার বলে দিচ্ছি একটি বিন্দু থেকে একটি রেখার দূরত্ব কি একটি বিন্দু থেকে একটি রেখার দূরত্ব হচ্ছে বিন্দুটাকে ওই রেখার উপর বসিয়ে দিতে হবে উপরে অ্যাবসলিউট ভ্যালু অফ বিন্দুটাকে ওই রেখার উপর বসিয়ে দিতে হবে নিচে হচ্ছে রেখার যে এক্স এবং ওয়াই এর সহগ তাদের হোল স্কয়ার তার রুট ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের এখানকার সূত্র বৃত্তের সূত্র তাহলে এইটুকু হচ্ছে আমাদের বিন্দু থেকে রেখার দূরত্ব সেটা সমান হচ্ছে ব্যাসার্ধ কেন কারণ এটা হচ্ছে মৌলিক অক্ষ এই রেখাটা হচ্ছে মৌলিক অক্ষ যা কিনা ব্যাসার্ধের সমান তাহলে আমরা রেখাটার সূত্র দিয়ে বের করে নিলাম এবং তা ব্যাসার্ধের সমান লিখলাম ব্যাসার্ধ হচ্ছে আমার রুট ওভার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার তাহলে এখানে আমি এখন তো খুব ইজি আমরা সব স্কয়ার করে দিয়েছি যেহেতু আমাদের রুট আছে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই পাশে চলে গেছে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এত হয়েছে এখানে আবার আমি সব করে দিয়েছি দিলে 4 চলে গেছে দেন বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার তাহলে পুরোটাকে যদি আমি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার দিয়ে ভাগ করে দেই পুরোটাকে তাহলে এখানে কি থাকবে 1 বাই স্কয়ার এখানে থাকবে 1 বাই বি স্কয়ার এখানে থাকবে 1 বাই সি স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে বোঝার বিষয় একটাই যে মৌলিক অক্ষ যদি থাকে তাহলে যে কোনো বৃত্ত দুটি বৃত্তের যদি মৌলিক অক্ষ থাকে তাহলে যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে ওই অক্ষের দূরত্বটা হচ্ছে সেই বৃত্তের ব্যাসার্ধের সমান ব্যাস আমরা বের করে ফেলতে পারবো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করি প্রতিদিনই একটা করে থিওরাম এবং সেই থিওরাম রিলেটেড তোমাদের অঙ্কগুলো করিয়ে দিতে আমরা গত 2 দিন যে থিওরাম পড়েছি সেই থিওরামও কাজে লাগিয়েছি আজকে যে থিওরামটা পড়লাম অর্থাৎ দুইটি বৃত্তের ছেদবিন্দুতে অঙ্কিত যে ছেদবিন্দুতে যে ছেদকোণ উৎপন্ন হয় সেই ছেদকোণের সূত্রটা শিখেছি আমরা সেই ছেদকোণ যদি আবার 90 ডিগ্রি হয় তাহলে কি শর্ত আসে সেইটা দিয়েই আমরা অঙ্ক করার চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি খুব আশা করব তোমরা বাসায় একটু বই দেখো বইটা খুলে একটা অন্তত অঙ্ক করতে পারবে ঠিক আছে একটা দুটো অঙ্ক যদি হাতে করো তাহলে এটা তোমরা আর কখনো ভুলবে না তো আজকে এই পর্যন্তই আমার ক্লাস আমরা সার্কেলের প্রায় শেষে চলে এসেছি এরপরে আমাদের আর একটা চ্যাপ্টার কনিক দেন আমরা এই অংশটুকু এই কোর্সের এই অংশটা 2 ডাইমেনশনাল জিওমেট্রি সেটা আমরা শেষ করে ফেলতে পারবো তাহলে সবাই ভালো থাকো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অল্প অল্প করে হলেও পড়ালেখা করো পড়ালেখার কোনো বিকল্প নেই করতেই হবে তোমরা এখন তোমাদের স্টুডেন্ট লাইফ তোমাদের এখন পড়ালেখা করতেই হবে যাই করো না কেন যত কাজই থাকুক লাইফে পড়ালেখা একটু একটু করে করতেই হবে তো সেই আশা করছি যে সবাই একটু একটু করে হলেও পড়ালেখা করছো ভালো থাকো সবাই নিরাপদে থাকো আল্লাহ হাফিজ আর নেক্সট ক্লাসের জন্য আমরা আবার দেখা হবে আমাদের ধন্যবাদ সবাইকে